হ্যালো এভরিবডি, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব ইউজ টু এর ব্যবহার নিয়ে। তো ইউজ টু এর ব্যবহার ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্পিকিং করতে চাইবে ইউজ টু এর ব্যবহার অবশ্যই জানতে হবে। তো ইউজ টু এর বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, এগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা না বললেই নয়, যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ইমেজ টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না ভাবে আলোচনা শুরু করা যায়। ইউজেস অফ ইউজ টু। অতীতকালে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নাই, এরূপ ক্ষেত্রে ইউজ টু বসে। উল্লেখ্য যে বাংলা ক্রিয়া শেষে ত, তে, তাম, তিন চিহ্ন থাকে, তাই না? যেমন অতীতকালে হয়তো আপনারা দুইজন বন্ধু একত্রিত হয়েছেন, অথবা অফিসের দুই কলিগ একত্রিত হয়েছেন, অথবা হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হয়েছেন। হ্যাঁ, তো একত্রিত হওয়ার পর আপনারা অতীতে কি কাজ করতেন? হয়তো আপনি বলছেন আপনার স্ত্রীকে বা ওয়াইফকে, অথবা আপনার বন্ধুকে, অথবা অফিসের কলিগকে বলছেন যে আমি আগে পুকুরে সাঁতার কাটতাম, আমি আগে ফুটবল খেলতাম, আমি আগে তাড়াতাড়ি বিছানা থেকে উঠতাম বা ঘুম থেকে উঠতাম, আমি আগে ভাত খাইতাম, বা আমি আগে সবজি খাইতাম বেশি বেশি, অথবা আগে আমি গরু মাংস বেশি বেশি খাইতাম বা মুরগির মাংস বেশি বেশি খাইতাম, তাই না? তো এই যে বিভিন্ন ধরনের যে অভ্যাস, এই ধরনের পাস্ট হ্যাবিট বা অতীতের যে অভ্যাস, এইগুলো বোঝানোর ক্ষেত্রে প্রধানত ইউজ টু ব্যবহৃত হয়। তো অতীতকালে কোনো কাজের অভ্যাস যদি স্থায়ী বা স্থির হয় তবে ইউজ টু বসে। এটা কম্পালসারি। এটা কম্পালসারি কেন কম্পালসারি? যে উড এবং ইউজ টু দুটি কিন্তু একই অর্থ প্রকাশ করে। কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য, সেটা হচ্ছে মানে অতীতে যদি অভ্যাসটা স্থায়ী বা স্থির হয় তবে ইউজ টু মাস্ট আপনাকে বসাতে হবে, সেখানে উড আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, উড এবং ইউজ টু এর মধ্যে যে পার্থক্য এবং মিল রয়েছে বা সিমিলারিটি রয়েছে, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আশা করছি আপনারা ওই ভিডিওতে বিষয়টি ক্লিয়ার হবেন। স্থায়ী বা স্থির, যেমন আমি ঢাকা বাস করতাম, এখন ঢাকা বাস করতো তো এটা পার্মানেন্টলি, কারণ একটা বাড়িতে যদি বাস করে তো সেই বাড়ি তো আর বারবার সে চেঞ্জ করতে পারে না, বা নিজস্ব বাড়ি তো আর চেঞ্জ করতে পারে না, সেই বাড়িতে স্থায়ীভাবে থাকে, স্থিরভাবে থাকে, বারবার চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এই জন্যই এটি হবে, এটির ক্ষেত্রে প্রধানত ইউজ টু ব্যবহৃত হবে। এখন আমরা দেখব অতীতকালে কোনো কাজ বারবার ঘটতো, এরকম বোঝাবে ইউজ টু বসে। এক্ষেত্রে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কারণ আমি প্রতিদিন ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে। আমি প্রতিদিন ফুটবল খেলতাম, তো আগে খেলতাম এখন খেলি না, তাই না? এটা অভ্যস্ত, পাস্ট হ্যাবিট বোঝানো হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশকে ভালোবাসত, আর প্রাইম মিনিস্টার ইউজ টু লাভ আওয়ার কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশকে ভালোবাসত, তো হয়তো আগে ভালোবাসতো, এখন বাসে না। তুমি মাঝে মাঝে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে, এখন যারা টাকা চুরি করে তারা একবার টাকা চুরি করে না, মাঝে মাঝেই টাকা চুরি করে থাকে, তাই না? তো এটা মানে মাঝে মাঝেই ঘটতেছে। আমি যেটা বলে দিয়েছি, অতীতকালে কোনো কাজ বারবার ঘটতো, মানে রিপিটেড, বা রিপিটেশন, মানে বারবার যেই কাজটা ঘটতো সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করব। তুমি মাঝে মাঝে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে, তা ইউ সামটাইমস ইউজ টু স্টিল মানি ফ্রম ইয়োর ব্রাদার্স পকেট। ওকে, সে নিয়মিত চা পান করতো, হি ইউজ টু ড্রিঙ্ক টি রেগুলারলি। তো আগে হয়তো চা পান করতো, অনেক ব্যক্তি আছে যে আগে হয়তো কোনো কাজ করতো এখন করে না, তো আগে চা পান করতো এখন চা পান করে না। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইউজ টু ব্যবহার করব। তো আমরা স্কুলে একসাথে অধ্যয়ন করতাম, তো হয়তো দুই বন্ধু
হয়তো দেখা হয়েছে, তার সাথে হয়তো আরেকজন অপরিচিত একজন আছে, হয়তো একজন বন্ধু পরিচিত না, হ্যাঁ, তো হয়তো তার সাথে আরেকটা বন্ধু পরিচয় করে দিচ্ছে যে বন্ধু তুমি জানো এনার সাথে আমি একসাথে পড়াশোনা করতাম বা একসাথে অধ্যয়ন করতাম আগে, হ্যাঁ, তো এরকম কোনো কিছু অভ্যাস, পাস্ট হ্যাবিট। তো উই ইউজ টু স্টাডি টুগেদার ইন দি স্কুল, আমরা স্কুলে একসাথে অধ্যয়ন করতাম। আমি আমার বাগানে পানি দিতাম, আগে পানি দিতাম এখন আর দিই না, মানে আগে পানি দেওয়া আমার একটা অভ্যাস ছিল, তাই না? বর্তমান অতীতকালে কোনো কাজ করতে অভ্যস্ত এবং কাজটি চলমান, মানে কাজটি অভ্যস্ত এবং যদি হয়, তাই না, এবং সেটি যদি চলমান হয় সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি ভার্ব বলতে কি বোঝানো হয়? সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এসব বুঝতে পারে। তারপর হচ্ছে ইউজ টু, তারপর জিভেন্ট, জিভেন নাউন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কারণ আমি ফুটবল খেলতে অভ্যস্ত, তাই না, এটা বর্তমানে চলমান, কাজটি চলমান বা বর্তমানে কাজটি বলা হচ্ছে, তাই না? আমি ফুটবল খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং ফুটবল, মানে অভ্যস্ত মানে সে খেলবে ফুটবল, সে খেলবে, অভ্যস্ত। সে ভাত খেতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ইটিং রাইস, সে ভাত খেতে অভ্যস্ত, মানে ভাত ছাড়া তার চলেই না, তাই না, ভাত তাকে খেতেই হবে। বাবু ইংরেজি পড়তে অভ্যস্ত, বাবু ইজ ইউজ টু রিডিং ইংলিশ, ইংরেজি পড়তে অভ্যস্ত। অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট থাকে, ইংরেজি, বাংলা, ম্যাথমেটিক্স, বিভিন্ন সাবজেক্ট আছে, তো সেগুলোর মধ্যে ইংরেজি পড়তেই সে ভালোবাসে বা ইংরেজি পড়তে সে অভ্যস্ত, কোনো সমস্যা নাই, সে পড়তে পারবে। শর্মা সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত, শর্মা ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দি মর্নিং। তো এখানে ইজটা মেন ভার্ব হিসাবে কাজ করছে, তাই না, ইজ এখানে মেন ভার্ব হিসাবে কাজ করছে। ওকে, তো শর্মা ইজ ইউজ টু গেটিং আপ আর্লি ইন দি মর্নিং। তো তারা দৌড়াতে অভ্যস্ত, দে আর ইউজ টু রানিং, তারা দৌড়াতে অভ্যস্ত। বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব, এটা বি ভার্ব। আর ওই যে জিভেন্ট, ওই যে প্লেইং, ইটিং, রিডিং, এগুলো জিভেন্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। গেটিং, ওকে, রানিং, তারা দৌড়াতে অভ্যস্ত, দে আর ইউজ টু রানিং, তারা দৌড়াতে অভ্যস্ত, তারা দৌড়াতে অভ্যস্ত, তারা না এখানে সে হবে, ওকে, এখানে হবে সে, সে দৌড়াতে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজ টু রানিং, সে দৌড়াতে অভ্যস্ত ছিল। তা আমি বলেছি প্রেজেন্ট অথবা পাস্ট, অর্থাৎ বর্তমান বা অতীতকালে কোনো কাজ করতে অভ্যস্ত। তো এটা হচ্ছে সে দৌড়াতে অভ্যস্ত ছিল, তো হি ওয়াজ ইউজ টু রানিং, সে দৌড়াতে অভ্যস্ত ছিল, তার মানে অতীতকালে কোনো কাজ চলমান, তাই না? তো সেই ক্ষেত্রে প্রধানত ওয়াজ হয়েছে ইউজ টু রানিং, অর্থাৎ অতীতকালকে বোঝানো হয়েছে। তারা চা পান করতে অভ্যস্ত ছিল, দে আর ইউজ টু ড্রিঙ্কিং ওয়াটার, তারা চা পান করতে অভ্যস্ত ছিল। ইউজ টু সেমি মডাল অক্সিলারি ভার্ব হওয়ার কারণে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায় এবং অন্যান্য, হ্যাঁ, এখন আমরা দেখব যে ইউজ টুকে সেমি মডাল অক্সিলারি ভার্ব কেন বলা হয়। তো এই জন্যই বলা হয় যে যখন আমি কোনো প্রশ্নবোধক অথবা নাবোধক বাক্যে পরিবর্তন করব, তখন আমাকে অন্য সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়, অর্থাৎ ধার করতে হয়, অন্য সাহায্যকারী ভার্ব আমাদেরকে ধার করতে হয়। এই জন্যই ইউজ টুকে আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলবো। উল্লেখ্য যে বাংলা ক্রিয়া শেষে হচ্ছি, হয়েছি, হলাম, হচ্ছিলাম, হব, হওয়া উচিত, এগুলো থাকে প্রধানত বাক্যকে প্রশ্নবোধক নাবোধক করার ক্ষেত্রে যদি অতিরিক্ত সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়, তবে পূর্বের সাহায্যকারী ভার্বকে সেমি মডাল বলা হয়, তাই না? যেমন এখানে ইন্টারোগেটিভ, সে কি চা পান করতো, তাই না? তো এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, এখানে ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব। তো এখন সাবজেক্ট কি দিয়েছি, হি দিয়েছি, তারপর ইউজ এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেমি মডাল হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না, সেমি মডাল। আর ডুইং হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করছে। তো সে কি চা পান করতো, ওকে। তো এই যে আমি ডিড অতিরিক্ত প্রশ্নবোধক, যখন বাক্যটি যখন প্রশ্নবোধক করা হয়েছে তখন আমি অতিরিক্ত ভার্ব ডিড নিয়ে এসেছি, তখন এই ইউজ টু হয়ে গেছে সেমি মডাল।
এই ইউজ টু সেমি মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু, হয়তো সে চা পান করতো না, হি ডিড নট ইউজ টু ড্রিঙ্ক টি। তো এখানে হি সাবজেক্ট, ডিডেন্ট এটা ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে নেওয়া হয়েছে, ইউজ টু এখানে সেমি মডাল হিসেবে ইউজ হয়েছে, ড্রিঙ্ক হচ্ছে মেন ভার্ব। ওকে, ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার, তবে যখন প্রশ্নবোধক অথবা নাবোধক হবে তখন আমরা সরাসরি ডিডেন্টকে আমি সামনে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। অথবা ওই যে নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে আমি স্ট্রাকচার দিয়েছিলাম, তো নাউনের আগে নট এবং প্রোনাউনের পরে নট। তো এখানে সাবজেক্ট আগে, অর্থাৎ যদি সাবজেক্ট নাউন হয় তার আগে আমি দিতে পারি, অথবা প্রোনাউন হবে তার আগেও দিতে পারি, কোনো সমস্যা নেই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আলোচনা করব সেখানে আপনারা এই বিষয়গুলো আরও কীভাবে হবেন। তো সে কি চা পান করতো না, ডিড নট হি ইউজ টু ড্রিঙ্ক টি, সে কি চা পান করতো না, আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হচ্ছি। হ্যাঁ, ওকে। এখন বি ভার্বের পরে যদি গেটিং ইউজ টু ব্যবহার করা হয়, গেটিং ইউজ টু, তখন কাজটি হওয়া অর্থ প্রকাশ করবে, ওই কাজটি হওয়া অর্থ প্রকাশ করবে। যেমন আই এম গেটিং ইউজ টু দিস পেন, আমি এই কলমে অভ্যস্ত হচ্ছি। তো এখানে আমি কি করেছি, বি ভার্ব অ্যাম ইউজ করেছি, তারপর হচ্ছে গেটিং ইউজ টু, তারপর হচ্ছে দিস পেন। আমি নাউনও ইউজ করতে পারি, টু এর পরে যে আমাকে আইএনজি ফর্ম অর্থাৎ জিমেন নাউন ব্যবহার করতে হবে এরকম না, আমি এখানে নাউন কি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, দিস পেন। ওকে, তো আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হচ্ছি না, আই অ্যাম নট গেটিং ইউজ টু দিস পেন, আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হচ্ছি না। ওকে, তো হচ্ছি না, ওই যে আমি একটা কথা বলেছি যে বাংলা ক্রিয়ার শেষে হচ্ছি, হয়েছি, হলাম, হচ্ছিলাম, হব, হওয়া উচিত, এগুলো প্রধানত হয়ে থাকে যখন সেমি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তো তুমি কি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হচ্ছ, তো এই যে এখানে আরকে প্রথমে নিয়ে আসা হয়েছে, আর ইউ গেটিং ইউজ টু দিস পেন, তুমি কি এই কলমে অভ্যস্ত বা স্বস্তিদায়ক হচ্ছ। তো এখানে আমি আরকে প্রথমে নিয়ে এসেছি, অর্থাৎ ধার করেছি, যখন প্রশ্নবোধক করা হয়েছে, যখন বাক্যটি প্রশ্নবোধক করা হয়েছে তখন আরকে প্রথমে নিয়ে এসেছি। আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হব, আই উইল বি গেটিং ইউজ টু দিস পেন, আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হব। তো এখানে উইল আমি নিয়েছি, এটা হচ্ছে ফিউচার টেন্স আমি নিয়ে গেছি, তাই না। যখন হব অর্থ প্রকাশ করে তখন উইল বি গেটিং ইউজ টু দিস পেন। আমি এই কলমে স্বস্তিদায়ক অথবা অভ্যস্ত হব না, আই উইল নট বি গেটিং ইউজ টু দিস পেন, আমি এই কলমে অভ্যস্ত অথবা স্বস্তিদায়ক হব না। তো এখানে উইল ফিউচার টেন্স হতে নাবোধক, ওই সেন্টেন্সটাকেই নাবোধক করা হয়েছে নেগেটিভ। তুমি কি এই কলমে স্বস্তিদায়ক হবে, উইল ইউ বি গেটিং ইউজ টু দিস পেন। ওকে, শেষে প্রশ্নবোধক হবে, তো প্রশ্নবোধকটা দিয়ে দিই, শেষে হচ্ছে প্রশ্নবোধক ইন্টারোগেশন সাইন হবে। তো এখানে আমি কি করেছি যে যখন আমি ইউজ টু যুক্ত বাক্যকে যখন আমি ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করতে গেছি তখন আমাকে অতিরিক্ত একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়েছে, আর এই জন্যই এটিকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। ওকে, তো আমি কি ভাত খেতে অভ্যস্ত হয়েছি। ওকে, আমি কি ভাত খেতে অভ্যস্ত, আই হ্যাভ বিন ইউজ টু ইটিং রাইস। তো এখানে কি করতে হবে, এখানে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে হ্যাভ আই বিন ইউজ টু ইটিং রাইস, আমি কি ভাত খেতে অভ্যস্ত হয়েছি, এখানে হওয়া অর্থ প্রকাশ করছে, কারণ এখানে বিন হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে, আর বিন এসব যখন মেন ভার্ব হিসেবে কাজ করে তখন হওয়া অর্থই প্রকাশ করে, এটা স্বাভাবিক। গেট অর্থ হওয়া অর্থ প্রকাশ করে, যে গেটিং ইউজ টু, যেমন আই উইল নট বি গেটিং ইউজ টু দিস পেন, আমি এই কলমে স্বস্তিদায়ক অভ্যস্ত হব না। অনুরূপভাবে বিও হওয়া অর্থ প্রকাশ করে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি ভাত খেতে অভ্যস্ত, আই হ্যাভ বিন ইউজ টু ইটিং রাইস, আমি ভাত খেতে অভ্যস্ত। তো অভ্যস্ত এটা দেওয়ার প্রয়োজন নাই, ভাত খেতে অভ্যস্ত হয়েছি।
ওকে, যেহেতু এই উদাহরণটা আমি আগে দিয়েছি, এটা রিপিট হয়ে গেছে অতিরিক্ত। নিচেরটা দেখেন যে আই হ্যাভ বিন ইউজ টু অর গট ইউজ টু স্মোকিং। ওকে, এখন আই হ্যাভ বিন ইউজ টু অথবা গট ইউজ টু। তো এক্ষেত্রে এখন আমি ধূমপানে অভ্যস্ত হয়েছি, আমি ধূমপানে অভ্যস্ত হয়েছি। তো নেক্সট সেন্টেন্স, আই শুড বি ইউজ টু অথবা শুড গেট ইউজ টু রাইটিং ইন ইংলিশ। আমি ইংরেজিতে লেখায় আমার ইংরেজি লেখায় অভ্যস্ত হওয়া উচিত। তো উচিত অর্থে ব্যবহৃত হয়, ওই যে আমি দিয়েছি যে বাংলা ক্রিয়ার শেষে যখন উচিত, হওয়া উচিত এরকম কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রেও প্রধানত ব্যবহৃত হয়। তো আমরা কি বুঝলাম যে যখন বাক্যকে প্রশ্নবোধক অথবা নাবোধক করা হবে তখন আমাদেরকে অতিরিক্ত একটা সাহায্যকারী ভাব কী করতে হয়, ধার নিতে হয়। হ্যাঁ, তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর ইউজটির ব্যবহার অনেক ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমার ইউটিউব চ্যানেল OM ইজি টিচিং এ কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।